ঢাকা শহরে এইরকম ঘটনা আপনি প্রায় প্রতিদিনই হইতে দেখবেন। ঢাকা মেট্রো রেলের এই লিফটটা দেখেন, যেটা শুধুমাত্র স্পেশাল মানুষদের জন্য রিজার্ভ। সেইখানে হুইল চেয়ার নিয়ে একজন স্পেশালি এবলড মানুষ উঠতে পারেন নাই, সব নর্মাল মানুষজন পায়ে হাইটা উঠে চলে যেতেছেন। পরের ঘটনা, এই ভাইরাল চাচার কথা আপনাদের মনে আছে? একজন টুরিস্টের কাছ থেকে টাকা নিতে চাইতেছিলেন। উনাদের ইংরেজিতে বানানো ভিডিওতে বাংলাদেশের ইমেজটা কতটা খারাপ হয় একবার চিন্তা করেন। সুন্দরবন, রাঙামাটি, সিলেট, কক্সবাজার যত টুরিস্ট স্পট আছে সব জায়গায় আমরা প্লাস্টিক আর পলিথিন দিয়ে অনেক সৌন্দর্য বর্ধন করে রাখছি। কক্সবাজারে গেলে অবশ্য প্লাস্টিকের দানব আপনি দেখতে পারবেন, বুঝবেন আমরা কতটা পরিচ্ছন্ন। অবশ্য ছোটবেলা থেকে তো আমরা এইটাই শিখা বড় হইছি, পরিষ্কার পরিচ্ছন্নতা না আমাদের কাজ না। নিজের রুম আর বেড পরিষ্কার করার দায়িত্ব মায়ের, রাস্তার ময়লা পরিষ্কার করার দায়িত্ব পরিচ্ছন্নতা কর্মী খালার, আর ক্লাসরুমের ময়লা পরিষ্কার করবে স্কুলের আন্টিরা। আমাদের দায়িত্ব কি? মেবি কিছুই না। আর এইটাকেই বলে আমাদের সিভিক সেন্সের অভাব। ফুটবল খেলা দেখা শেষে জাপানিজরা নিজেরা ফুটবল স্টেডিয়াম পরিষ্কার করে অনেকবার আলোচনায় আসছেন। আপনি কি জানেন সিঙ্গাপুরে কেউ চুইংগাম বিক্রি করতে পারে না? 1992 সাল থেকে সিঙ্গাপুর সরকার তাদের দেশে চুইংগাম বিক্রি এবং আমদানি দুইটাই নিষিদ্ধ করছে দেশের পরিচ্ছন্নতার কথা চিন্তা করে। অন্যদিকে আমাদের এই প্রান্তীয় বাংলাদেশ শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্রের রচনাতেই সুজলা সুফলা শস্য শ্যামলা। বাংলাদেশীদের সিভিক সেন্সের এত ঘাটতি কেন? রুয়ান্ডা কিংবা সিঙ্গাপুরের মতন দেশ কিভাবে নিজেদের সিটিজেনদেরকে এত ভালো সিভিক সেন্স শিখাইছে? একটা সরকার, একজন নেতা কিভাবে পুরা দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার চেহারাটাই পাল্টাই দিতে পারে, এই সবগুলো ব্যাপার নিয়ে জানবো আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনারা যেমনটা সবাই জানেন, বাংলাদেশের সবচেয়ে বড় তেলের খনি এখন আমার পিছনে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে বসে আছে। তাকে কদমবুচি না করে ভিডিও শুরু করাটা পাপ হবে। সোজা বাংলায় সিভিক সেন্স মানে হচ্ছে জনসাধারণের প্রতি, সমাজের প্রতি আপনার অলিখিত দায়িত্ব। আপনি রাস্তায় থুতু ফেলতে পারবেন না, জোরে গান বাজাইতে পারবেন না, এইগুলা অনেক দেশের আইন কানুনেই লেখা নাই। তবে অনেক দেশেই এইটা মানুষ বিবেক থেকেই করে। অন্য মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। জাপানের টোকিওর অনেক এলাকাতেই পাবলিক ডাস্টবিন খুব কম দেখা যায়, তবু আপনি দেখবেন রাস্তা একদম পরিষ্কার ঝকঝকা। ওদের মানুষজন এইটা কমপ্লেইন করতেছে না আমার সরকার কেন এখানে ডাস্টবিন বসায় নাই। আমি বলতেছি না আমাদের সরকার খুব ভালো, তবে জাপানের সেই মানুষগুলা তাদের ময়লা রাস্তায় না ফেলা ব্যাগে ভইরা বাসায় নিয়ে আসে, নিজের বাসায় ডাস্টবিনে ফেলে। এইটাকেই বলে সিভিক সেন্স। ট্রাফিক আইন মানা, লাইন ধরে দাঁড়ানো, এমন কোনো কাজ না করা যেটাতে আপনার পাশের মানুষটা বিরক্ত হয়, এগুলো সবই সিভিক সেন্সের পার্ট। আর আমাদের দেশের মানুষের সিভিক সেন্স কত? জিরো ধরতে পারেন। जीरो जीरो सेंस है। जीरो कोई वीडियो बना रहा होगा बीच में घुस जाओ भाई। এই জিনিসটা প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা সমাজের জন্য খুবই জরুরি। কেন? মনে করেন ঢাকায় অনেক টেসলা চলে। ইলন মাস্কের টেসলা না, বাংলাদেশী টেসলার কথা বলতেছি। টেসলাগুলা কি করে? যখন যেই দিকে পারে মাথা ঢুকায় দেয়। যেই রাস্তায় তাদের থাকার কথা না সেইখানেও দেখবেন ফুল স্পিডে চলতেছে। আমার নিজের শ্বশুর একবার এইরকম একটা টেসলার সাথে ধাক্কা খায় বেশ ভালো রকমের অ্যাক্সিডেন্ট করছিলেন। কোনো রুল ওনারা ফলো করতেছেন না। মনে হয় বাংলার শেষ স্বাধীন নবাব এক একজন। আল্টিমেটলি রাস্তায় জ্যাম লাগে, আপনার টাইম নষ্ট হয়, আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হয়, প্রায় সময়ই রোডে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়। যেরকম আমার লাইফ থেকে এক্সাম্পল দিলাম, আমাদের যে ট্রাফিক রুলগুলো আছে সেটা কয়জন মাইনা চলে? পৃথিবীর অনেক দেশে আপনি রেড সিগন্যালে না থামলে আপনাকে হয়তো সাথে সাথে কোনো পুলিশ ধরবে না, কিন্তু সেই সব দেশের মানুষ তাও সেই রেড সিগন্যাল মাইনা চলে। এইটাই সিভিক সেন্স। অথচ আমাদের দেশে যেখানে ময়লা ফেলা নিষেধ এটা লেখা আছে, প্রস্রাব করা নিষেধ লেখা আছে, পোস্টার লাগানো নিষেধ লেখা আছে, ওই জায়গাতেই ময়লা ফেলা, প্রস্রাব করা কিংবা পোস্টার লাগানো, এই কাজগুলা সবচেয়ে বেশি পরিমাণে হয় দেখবেন। প্রশ্ন করতে পারেন আমরা এরকম কেন হইছি? কি হইছে আমাদের সাথে? অন্যান্য দেশের মানুষ সিভিক সেন্স ছোটবেলা থেকে শিখে পরিবার আর স্কুলের কাছ থেকে। আমাদের পরিবারগুলোতে সন্তানদের যত্ন করার কোনো কমতি রাখা হয় না। তাদের দিয়ে বাসার কাজ করানো তো দূরের কথা, তাদের নিজেদের যেসব কাজ আছে এইগুলো অনেক সময় মায়েরা, খালারা, বিশেষ করে পরিচ্ছন্নতা রিলেটেড যেই কাজগুলো আছে এগুলো অন্যরা করে দেয়। স্পেশালি রুম, বেড পরিষ্কার করা, বাসা পরিষ্কার করা। একটা মেন্টালিটি গ্রো করে যে পরিচ্ছন্নতা তো আমার কাজ না। আল্টিমেটলি পুরা সমাজেই এই পরিচ্ছন্নতার মানসিকতাটাই গড়ে ওঠে না। স্কুলে আলাদাভাবে কোনো কিছু শিখানো হয় না। অথচ সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, চীনের মতন দেশগুলোতে সিভিক সেন্স একদম প্রাইমারি লেভেল থেকেই বাচ্চাদেরকে শিখায় বড় করা হয়। কনফুসিয়ান ভ্যালুস একটা ফিলোসফি। ব্যক্তিগতভাবে আমার নৈতিক থাকতে হবে, মোরাল রাখতে হবে, সাথে পরিবারের প্রতি, সমাজের প্রতিও যে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, এইগুলাকে প্র্যাকটিক্যালি শিখানো হয়। জাপানের শিশুরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়। অন্যদিকে আমাদের দেশের শিশুরা বড় হইতে হইতে দেখে তাদের বড়রাই ড্রেন বা রাস্তায় যেখানে
যেখানে সেখানে ময়লার প্যাকেট ফেলে, বাচ্চারা আর এখান থেকে কি শিখবে? দ্বিতীয় কারণ, খারাপ সরকারি সিস্টেম। আফ্রিকার দেশ রুয়ান্ডাকে অনেক সময় বলা হয় সিঙ্গাপুর অফ আফ্রিকা, কারণ দেশটা আফ্রিকার অনেক পরিচ্ছন্ন আর উন্নয়নশীল দেশগুলোর একটা। অথচ একসময় রুয়ান্ডা ভয়ঙ্কর বিশৃঙ্খল ছিল। 1994 সালে রুয়ান্ডায় ভয়াবহ গণকতল আর গৃহ সংঘাত ঘটে। এই সংঘাতের ফলে দেশের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যায়। এরপরে দেশটার লিডার হন পল কাগামে। উনি সিঙ্গাপুরের যে লি কুয়ান ইউ ছিল না, তার মতন রুয়ান্ডার পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেক গুরুত্ব দেন। প্রথমে সরকার কিছু সাধারণ কাজ করে, যেমন ফুটপাত, পাবলিক টয়লেট তৈরি করা, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা, ডাস্টবিনকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা, যেমন রিসাইকেল, ইলেকট্রনিক বর্জ্য, পচনশীল বর্জ্য, এইগুলাতে ভাগ করা। পাশাপাশি প্লাস্টিকের উপরেও কড়াকড়ি আরোপ করেন। আর রুয়ান্ডার পরিচ্ছন্নতার পিছনে সবচেয়ে বড় সিক্রেট হলো উমুগান্ডা। এইটার অর্থ হইল একসাথে মিলে কমিউনিটির মতন কাজ করা। উমুগান্ডা কিন্তু রুয়ান্ডার একটা প্রাচীন সামাজিক প্রথা। আমাদের দেশের গ্রামে গঞ্জে এরকম প্রথা দেখা যাইতো, যেমন কোনো গ্রামে একটা সাঁকো বা রাস্তা বানাইতে হবে, গ্রামের সবাই মিলে একসাথে কাজ করে সাঁকোটা বানায় ফেললো। রুয়ান্ডার সরকার যেটা করছে, এই পুরা প্রথাটাকে একটা সিস্টেমে নিয়ে আসছে। প্রতি মাসের শেষ শনিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত দেশের সব নাগরিক বাধ্যতামূলকভাবে কমিউনিটি সার্ভিসে অংশগ্রহণ করবে। চিন্তা করেন, বাধ্যতামূলক কিন্তু। যেমন রাস্তার আশেপাশে ড্রেন, ময়লা এগুলা পরিষ্কার করা, গাছ লাগানো, ছোটখাটো স্ট্রাকচার বানানো। রুয়ান্ডায় আপনার বয়স যদি 18 থেকে 65 বছরের মধ্যে হয়, আপনাকে এই কার্যক্রমে সুস্থ থাকলে অবশ্যই অংশ নিতে হবে। আপনি ইচ্ছা করে এখানে পার্টিসিপেট করবেন না, আপনার জন্য জরিমানারও ব্যবস্থা আছে। আর এটা কিন্তু শুধু সাধারণ মানুষ করতেছে এমন না, বড় বড় সরকারি অফিসার থেকে শুরু করে মন্ত্রী, প্রেসিডেন্ট সবাই এখানে পার্টিসিপেট করে। এখন খেয়াল করেন, এই মানুষগুলা নিজেদের রাস্তা যখন নিজেরা পরিষ্কার করতেছে, আরেকবার ময়লা করার আগে তারা কি একবার চিন্তা করবে না, এই রাস্তাটা তো আমিই পরিষ্কার করছিলাম? স্বাভাবিকভাবেই এইখানে আর ময়লা ফেলতে ইচ্ছা করবে না। আর এই সিস্টেমের কারণেই রুয়ান্ডা আফ্রিকার সবচেয়ে পরিচ্ছন্ন দেশগুলার একটা। অন্যদিকে ঢাকা শহরের মতন শহরে আপনি হয়তো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে একটা ভালো পাবলিক টয়লেট নাও পাইতে পারেন। ঢাকার রিক্সাওয়ালাদের কথা একবার চিন্তা করেন, সারা দিন ওনারা রিক্সা চালাইতেছেন, ওনাদের তো সারাদিনে হালকা হওয়া লাগে। তাদের জন্য যখন পর্যাপ্ত পাবলিক টয়লেট আপনি দিলেন না, ওনারা যেখানে স্পেস পাবেন সেইখানেই হালকা হবেন। আপনি জেব্রা ক্রসিং ইউজ করে রাস্তা পার হইতে যাবেন, দেখবেন জেব্রা ক্রসিংই নাই, আপনাকে বাধ্য হয়ে হাত দেখায় রাস্তা পার হইতে হইতেছে। রাস্তা দিয়ে হাঁটবেন না আইন অমান্য করে, আপনি ফুটপাত দিয়ে হাঁটতে যাবেন, দেখবেন অনেক অবৈধ দোকান ওইখানে বসানো, আপনি হাঁটতেই পারতেছেন না। দেশের সিস্টেম যদি এমন হয়, দেশের মানুষ রুল ব্রেক করবেই। আর এইখানেই রুয়ান্ডা আমাদের জন্য একটা আইডিয়াল এক্সাম্পল হইতে পারে। নাম্বার 3, জবাবদিহিতা আর আইনের প্রয়োগ নাই। অনেক সময় আপনি দেখবেন বাংলাদেশে মোটরসাইকেল রাস্তা দিয়ে না চলে ফুটপাতের উপর দিয়ে চলে যেতেছে। জিনিসটা তো ইলিগাল, রাইট? আপনি যখন পিছন থেকে দেখবেন একটা মোটরসাইকেল গেল, সেটারে পুলিশ কিছু বলতেছে না, সে কোনো শাস্তি পাইতেছে না, আপনারও মন চাবে এতক্ষণ জ্যামের ভিতরে বইসা না থেকে আমিও শর্টকাটে ফুটপাতের উপর দিয়ে মোটরসাইকেলটা চালাই দেই। এইটার একটা অফিসিয়াল থিওরি আছে, বলে ব্রোকেন উইন্ডো থিওরি। মানুষের সাইকোলজি এরকম, মানুষ যদি কখনো একটা ভাঙ্গা জানালা দেখে, ওর মনে হয় আমি জানালাটা আরেকটু ভাঙা দেই, জানালাটা তো ভাঙ্গাই আছে, আরেকটু ভাঙলে কি আর হবে। এরকম করে সব মানুষ এই জানালাটাকে ভাঙতে ভাঙতে আর এটার অস্তিত্ব রাখে না। এটাকেই বলে ব্রোকেন উইন্ডো থিওরি। এই থিওরি বড় পরিসরে বলে, আপনি যদি ছোটখাটো অপরাধ নিয়ন্ত্রণ না করেন, এটা আস্তে আস্তে বাড়তেই থাকে। 1990 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেয়র, যেমন এখন জোহরান মামদানি, ওই সময় ছিলেন রুডি গিউলিয়ানি। উনি একটা জিনিস খেয়াল করেন, শহরের যেই সব জায়গায় অতিরিক্ত আবর্জনা, ভাঙ্গা রাস্তা, অর্থাৎ একদম অপরিচ্ছন্ন পরিবেশ, সেইটা যদি ফিক্সড না করা হয়, তাহলে সমস্যা আরো বাড়তে থাকে। এই ছোট জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারলে বড় অনেক সমস্যা থেকে বাঁচা যায়। আর এইটা নিশ্চিত করতে শাস্তির বিধান কঠোর হইতে হয়। যেমন দুবাই ইদানিং তাদের ট্রাফিক রুলস অনেক স্ট্রিক্ট করছে। এআই বা স্মার্ট ক্যামেরার সাহায্যে আপনি যদি কোনো ট্রাফিক রুল না মানেন, আপনার মোবাইলে সরাসরি জরিমানার মেসেজ চলে আসবে, ফুটপাত না মাইনা রাস্তা দিয়ে পার হইলেন। আর যদি দুর্ঘটনা ঘটে, আপনার জরিমানা আসবে 5,000 থেকে 10,000 দিরহাম, মানে প্রায় 1.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা, সাথে জেলও হইতে পারে। এটা তো শুধু পথচারীদের জন্য, ড্রাইভারদের জন্য তো রুল আর রুল। সিট বেল্ট না পড়লে 12,000 টাকা ফাইন, রেড সিগন্যাল না মানলে 30,000 টাকার বেশি ফাইন। এইগুলো তো নরমাল। আর সিরিয়াস কোনো রুল যদি ব্রেক করেন, তাহলে 10,000 দিরহাম, মানে প্রায় 3 লক্ষ টাকার বেশি জরিমানা আর জেলও হইতে পারে। আর সাথে আছে ইন্টারেস্টিং ব্ল্যাক পয়েন্ট সিস্টেম। প্রতিবার আইন অমান্য করবেন, আপনার লাইসেন্সে কিছু ব্ল্যাক পয়েন্ট যুক্ত হবে। এই পয়েন্ট যদি 24 হয়ে যায়, আপনার লাইসেন্স সাসপেন্ডেড। এখন বলেন, এত লাইসেন্স যাওয়ার ভয়, জরিমানার ভয়, জেলের ভয় থাকার পরে কেউ কি আদৌ সাহস করবে
হবে কোনো একটা ট্রাফিক রুল না মানার? নিউজিল্যান্ডের দিকে তাকান, অনেকগুলা কমিউনিটি রুল আছে। শহরে আপনার বাড়িতে জন্মানো ঘাস যদি ফুটপাতে কোনো মানুষের হাঁটায় সমস্যা করে, আপনার প্রতিবেশী বা অন্যান্য মানুষজন আপনার এগেইনস্টে অভিযোগ করতে পারে এন্ড এতে আপনার নির্দিষ্ট পরিমাণ জরিমানাও হইতে পারে। তবে বাংলাদেশে দিন দুপুরে মানুষ মেরে চলে যাইতেছে, দেশ ছেড়ে খুনি পালায় যাইতেছে, এইগুলার বিচার হয় না, মানুষের কমিউনিটি ল কি মানবে? মেবি এইটাই রিজন আমাদের দেশটা এখনো এই অবস্থা। সিঙ্গাপুরের বয়স কিন্তু বাংলাদেশের তুলনায় খুব বেশি না। ওরা যখন পুরাপুরি স্বাধীন রাষ্ট্র হয় ওদের অবস্থা কিন্তু খুব ভালো ছিল না। আমি সিঙ্গাপুর নিয়ে টোটালি আলাদা একটা ভিডিওই বানাইছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে ওই পরিস্থিতিতে দেশ গঠনের দায়িত্ব নেন লি কুয়ান ইউ। ওনার একটা বিখ্যাত বক্তব্য আছে, ক্লিনলিনেস ইজ দ্য হলমার্ক অফ সিভিলাইজেশন। এই ধারণা উনার 1968 সালের 1 অক্টোবর উনি কিপ সিঙ্গাপুর ক্লিন নামে একটা ন্যাশনাল ক্যাম্পেইন চালু করেন। কর্মসূচির লক্ষ্য ছিল সিঙ্গাপুরকে পরিচ্ছন্ন একটা স্বাস্থ্যকর দেশ বানাবে। শহরের বিভিন্ন জায়গাতে রেগুলার যাতে বর্জ্য কালেক্ট করা যায়, ওয়েস্ট কালেক্ট করা যায়, এর জন্য একটা পাবলিক ওয়েস্ট কালেকশন সিস্টেম গড়ে তুলছিলেন। বিভিন্ন পাবলিক প্লেসে ডাস্টবিন আর পরবর্তীতে রিসাইক্লিং বিন স্থাপন করা হয়। একই সাথে পুরা শহরে অনেক পাবলিক টয়লেট বানানো হয় আর সেইগুলোর মান যাতে উন্নত হয় এর জন্য হ্যাপি টয়লেটের মতন প্রোগ্রামও চালু করা হয়। আমরা যেখানে থাকি এইখানে এরকম পোর্টেবল টয়লেটকে বলে হানি বাকেট। নামটা যথেষ্ট কিউট শুনাইলেও এখানে যে হানির কথা বলা হইতেছে এইটা কিন্তু আবার খাওয়া যাবে না, এটা মনে রাখেন। যাই হোক, আপনি যদি সিঙ্গাপুরে রাস্তায় ময়লা ফেলেন, থুথু ফেলেন, পাবলিক প্লেসের পরিবেশ নষ্ট করেন, আপনার এগেইনস্টে জরিমানা হবে। সাধারণত প্রথমবার যদি অপরাধ করেন তাইলে 1000 সিঙ্গাপুর ডলার, দ্বিতীয়বার করলে $2000, তৃতীয়বার করলে আরো বেশি জরিমানা করা হবে। 1992 সালে সিঙ্গাপুর সরকার ডিসিশন নেয় কোনো ধরনের চুইং গাম বিক্রি কিংবা আমদানি করা যাবে না সিঙ্গাপুরে। মূল উদ্দেশ্য ছিল রাস্তাঘাট, ফুটপাত, গণপরিবহনের জায়গাগুলোকে পরিষ্কার রাখা। আর শুরুর দিকে অনেক মানুষই জরিমানার ভয়ে এই নিয়মগুলো মাইনা চলতো, কিন্তু সময়ের সাথে সাথে আপনি যখন একটা খুব পরিষ্কার পরিবেশে থাকবেন আপনি নিজেই চাবেন ওইটাতে যাতে আমার ময়লা না করি। আর এইটাই সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম ক্লিন একটা দেশে পরিণত করছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওর মেইন পারপাসটা ছিল আপনাদেরকে সিভিক সেন্সের একদম বেসিক ধারণাটা দেওয়া, আর বাংলাদেশের মানুষের সিভিক সেন্স এতটা কম কেন এই জিনিসটার ব্যাপারে একটু আলোকপাত করা। টু বি অনেস্ট, আমি দেখতাম ভারতের মানুষের সিভিক সেন্স কেন কম এইটা নিয়ে অনেকগুলা ভিডিও আছে, আর বাংলাদেশকে নিয়ে আমি এখন পর্যন্ত ভিডিও তেমন একটা দেখি নাই। সো আমি ভাবলাম যে আমি নিজেই বানাই, সামনে হয়তো আরো ডিটেইলড কোনো ভিডিও বানাবো। তবে আমি সাজেস্ট করবো সিঙ্গাপুর নিয়ে আমাদের করা ভিডিওটা দেখেন, কারণ তখন আমরা সিঙ্গাপুরে ছিলাম, অবশ্যই ঘুরতে গেছিলাম, থাকতে যাই নাই। আমরা সেই সময় সিঙ্গাপুরের ইউটিউব অফিস ভিজিট করছি, সাথে অনেকগুলো জায়গায় ঘুরছি। সিঙ্গাপুর নিয়ে করা আমার এই ভিডিওটা আপনি দেখতে পারেন চাইলে। আর আপনার যদি এই ধরনের কন্টেন্ট গুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলেন না। আর সাইদ আব্দুল্লাহ সাহেব বাংলাদেশের সবচেয়ে বড় তেলের খনি, উনি আরো কয়েকটা ভিডিওতে সামনে আমাকে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে সঙ্গ দিবেন। আশা করি আপনারা সেটা এনজয় করবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।